Good morning, friends. Welcome to another blog. পশ্চিমবঙ্গ এই রাজ্যটাতে পালাবদল হলো 15 বছরের তৃণমূলের কুশাসন, বিচ্ছিরিভাবে শাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচ্ছিরিভাবে পশ্চিমবঙ্গটাকে চালানো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুন্ডামি এবং ওর সাগরেদদেরও গুন্ডামি, এসব থেকে মুক্তি পেল পশ্চিমবঙ্গ। এবার গত কিছুদিন ধরে মানে 4 তারিখ যখন বিকেলবেলা ফল প্রকাশ হয়ে গেল যে বিজেপি 207টা আসন পেয়েছে পশ্চিমবঙ্গে, আর 80টা মাত্র আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আসন ভবানীপুরেও হেরে গেছেন 15,000 সামথিং বুথে শুভেন্দু অধিকারীর কাছে। তখন দেখা গেল মানুষের মধ্যে কী ধরনের রাগ জমানো ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একটা বাড়ি, নাম কি শান্তিনিকেতন 188A বোধহয়, ওই বাড়িটার সামনে প্রতিনিয়ত মানুষ জমায়েত হচ্ছেন, হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর চোর বলে স্লোগান দিচ্ছেন, এই চোরের বাচ্চা বেরিয়ে আয়, এই চোর বেরিয়ে আয়। তারপর মানুষ যখন কথা বলছেন সংবাদ মাধ্যমের ব্যক্তিত্বের সঙ্গে, বা মনে করুন হয়তো কোনো ইউটিউবার সামনে পেয়ে গেল, ইউটিউবারও প্রশ্ন করছে যে কেন এরকম। মানুষ যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন বিজেপি জেতায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে গালাগাল করছেন, মানে এতে একদম নিশ্চিত হওয়া যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মানে গুন্ডামি ছাড়া কিছু করতো না। ওর বাড়ির সামনে এত বেশি নাকি প্রশাসনের লোক থাকতো যে এইদিকে চলাফেরা করা যেত না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওদের দলের গুন্ডারা পশ্চিমবঙ্গটাকে নিজেদের বাপদাদার জায়গা মনে করত। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো পশ্চিমবঙ্গটাকে নিজের বাবার সম্পত্তি মনে করেন। তা না হলে 4 তারিখ ফল প্রকাশ হয়েছে। এই ফল প্রকাশের পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলছেন যে উনি পদত্যাগ করবেন না, উনি হারেননি, ওনাকে হারানো হয়েছে। ওনার দল হারেনি, ওনার দলকে হারানো হয়েছে। যে 260টা আসনে বিজেপি জয়ী হয়েছে, এই 260টা সিটেই শুধু ইভিএমের গণ্ডগোল ছিল। বাকি 80টা আসনে যেখানে ওরা জয়ী হলো, মানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হলো, ওই আসনগুলোতে কোনো ধরনের কোনো কারচুপি হয়নি। এটা এখন আমজনতা বুঝেই গেছেন, খুব ভালোভাবে বুঝে গেছেন, যেটা মানে নির্বাচনে হেরে যাওয়ার পর আমজনতার কাছে কিছু বলার যখন থাকে না, তখনই ইভিএম কারচুপির কথা আসে। আমি নিজে এত বছর ধরে ভোটের প্রক্রিয়ার সঙ্গে জড়িত। আমি একটা জিনিস বলতে পারি, যদি কারচুপি কিছু করার থাকে তাহলে সেটা ভোটের দিন হয়ে যেতে পারে। ভোটের দিন ফলস ভোট হয়ে যেতে পারে, ভোটের দিন কোনো একটা মানুষের পক্ষে অনেক ভোট পড়ে যেতে পারে, কোনো একটা মানুষের ভোট ছিনিয়ে নেওয়া যেতে পারে, এরকম হতে পারে। কিন্তু এটাই শেষ। ভোটের পরে কিন্তু কোনো ধরনের কারচুপি সম্ভব নয়। সব জায়গায় সিসিটিভি ফুটেজ রয়েছে, প্রত্যেকজন প্রার্থীর কাছে মোবাইল থাকে। উনি যদি কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি কিছু হচ্ছে দেখেন, তাহলে একটা ভিডিও তো করতে পারতেন, জানাতে পারতেন সাথে সাথে। তা না করে ভোটে হারার পর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, ডেরেক ওব্রায়েন এরা বলছেন কি যে ভোট চুরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি পদত্যাগ করবেন না। 5 তারিখ গেল, 6 তারিখ গেল, 7 তারিখ রাজ্যপাল বিধানসভাটাকে ভঙ্গ করে দিলেন। 7 তারিখ যেহেতু মেয়াদ শেষ হয়ে গেছে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার সারা পশ্চিমবঙ্গ জুড়ে 4 তারিখ বিকেল দুপুরের পর থেকে যেভাবে মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, যেভাবে মানুষ জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন, এতে কি মনে হচ্ছে? আমি একজন তো অবাক হচ্ছি এসব দেখে। এত মানে মানুষের ভেতরে জমানো এসব ছিল, মানুষ বহিঃপ্রকাশ করতে পারছিল না। কেন্দ্রের বিজেপি সরকার
অনেক ভালো কাজ করছে অনেক জায়গায়। আসাম একটা অনুন্নত রাজ্যই ছিল, আসামকে মোটামুটি ভালো জায়গায় নিয়ে যাচ্ছে বিজেপি সরকার। যদিও আমাদের অঞ্চল কোনো ধরনের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, আমি আমাদের অঞ্চলের কথা ছেড়েই দিই, আমাদের অঞ্চলে ডেভেলপমেন্ট হবে বলে আমার আশাও নেই। মানে আমি যে জায়গায় থাকি এই জায়গায় ডেভেলপমেন্ট হবে বলে আমি আশাও নেই। যদি এখানে কেন এখানে বিজেপি কেন, এখানে যদি চীনের সরকারও আসে তাহলে বোধহয় ডেভেলপমেন্ট করতে পারবে না এখানে। জানি না কেন হচ্ছে না ডেভেলপমেন্ট, এটার কথা আমি ছেড়ে দিচ্ছি। বাদ বাকি যে জায়গাগুলো আছে অসমের অন্যান্য জায়গা, এই জায়গাগুলোতে কিন্তু অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, সারা ভারত জুড়েই ডেভেলপমেন্ট হচ্ছে। মানুষ এত বছর ধরে 2014 থেকে নরেন্দ্র মোদীকে দেখে আসছেন, ওরা নরেন্দ্র মোদীকে ভালোবাসেন ডেফিনেটলি, কিন্তু মমতার বয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ে, তৃণমূলের গুন্ডাদের বয়ে মানুষ বিজেপিকে সাপোর্ট করতে পারছিলেন না। 2021 সালে 77টা সিট পেয়েছিল বিজেপি, কিন্তু তাও যথেষ্ট ছিল না। আর যখন এত সিট পাওয়ার পর যখন মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরে এলো, 13টা আসন বোধহয় পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, যখন আবার ফিরে এলো তারপর শুরু হলো দরপাকড়, তারপর শুরু হলো বিজেপি কর্মীদের উপর আক্রমণ। অন্ততপক্ষে 50 থেকে 60 জন কর্মী নিহত হলেন, বিজেপির কর্মী 2000-এর উপর আহত হলেন। তারপর কার সাহস থাকবে বিজেপি করার? মানুষ বিজেপি করতে মানে সাহস পেত না, ভয় পেত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলতে। 2024-এর লোকসভা নির্বাচনে দেখা গেল বিজেপির আসন আরও কমে গেল, যেখানে 2019-এ পেয়েছিল বিজেপি 18টা আসন, 2024-এ বিজেপি পেল মাত্র 12টা আসন। তারপর ডেফিনেটলি অমিত শাহ এবং বিজেপির পশ্চিমবঙ্গের যারা প্রভারী আছেন, কেন্দ্রের থেকে যারা এসেছিলেন, ওরা একটু চোখ কষে নেন কী করা যায়, এবং খুব ভালোভাবেই কেন্দ্রীয় বাহিনী একটা শক্ত হাতে এবার নির্বাচনটাকে করালো। দেখা গেল অর্ধেক মানুষ, পশ্চিমবঙ্গে প্রায় অর্ধেক মানুষ বিজেপিকেই চায়, মমতাকে চায় না। তাও কিছু মানুষ যারা, আমার তো মনে হয় 41 বা 42% যে ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেয়েছে, 30% হয়ে গেল মুসলমান ভোট। মুসলমান ভোট বিজেপিতে যাবে না, বাকি থাকলো 10-12% ভোট। 10-12%-এর মধ্যে হয়তো আরও 2-3% হতে পারে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাডার, তৃণমূলের ক্যাডার। এরা তো ভোট দেবেই, এরা এখান থেকে ফায়দা পাচ্ছে, তৃণমূল থেকে ফায়দা পাচ্ছিল ওরা। যদি তৃণমূল না আসে তাহলে ওদের গড় চলবে কীভাবে, ওদের রুজিরুটির কী হবে? তাই ওরা ডেফিনেটলি তৃণমূলকে ভোট দেবে। তারপর রয়েছেন মেরুদণ্ডহীন বুদ্ধিজীবীরা, লেখকরা, কবিরা। পশ্চিমবঙ্গে মেরুদণ্ডহীন কবি লেখকের অভাব নেই, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পা চাটতেন, এরা তো ভোট দেবেনি। বাদবাকি আরও যে 7-8%, আমার যেটা মনে হয় এরা ভাবেননি যে বিজেপি এরকম সুন্দরভাবে নির্বাচনটাকে, বা নির্বাচন কমিশন এভাবে সুন্দর নির্বাচনটাকে করিয়ে নিতে পারবে। তা না হলে কিন্তু ওরা ঠিক বিজেপিকেই ভোট দিতেন, তখন বিজেপির আসন 240-50 হয়ে যেত। যেভাবে আমি জন আক্রোশ দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আমার মনে হয় না ওরা আর কখনো ফিরে আসবে। না হলে অনেক জায়গায় আমি পালাবদল হতে দেখেছি। আমি অনেক আগে থেকেই নির্বাচন দেখে আসছি, অনেক আগে থেকে। আমি 98, 99, 2001, 2004 লোকসভা নির্বাচন, 2009 লোকসভা নির্বাচন, এর আগে বিধানসভা নির্বাচন বা এরপরের আরও যে নির্বাচনগুলো, এগুলো খুব ভালোভাবে আমি অবজার্ভ করি, নির্বাচনগুলো খুব ভালোভাবে অবজার্ভ করি, এবং নির্বাচনের পরে যে ফল প্রকাশ হয় এই দিনটাতেও আমার টিভির পর্দায় খুব বেশি নজর থাকে, কে কত আসন পাচ্ছে, কোন জায়গায় কে কত আসন পাচ্ছে। কোনো জায়গায় আমি এরকম দেখিনি, কোনো রাজ্যে এরকম আমি দেখিনি যে দলটা এত ভালোভাবে ক্ষমতায় ছিল আর হারার পরই দলের বিরুদ্ধে মানুষ চলে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, আর ওনার ডান হাত ছিল কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এসে মানুষ চুর চুর স্লোগান দিচ্ছেন, তার মানেটা কি? মানুষ ওদের কতটুকু ঘৃণা করতেন এটা বোঝা যাচ্ছে এই চুর চুর স্লোগানের মাধ্যমে। ইভেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলছেন। 38 জন যারা তৃণমূলের বিধায়ক এবার পরাজিত হয়েছেন, ওদের প্রত্যেককে দেখে 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 চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। মহুয়া মৈত্রকে বোধহয় ফ্লাইটে কোনো একটা জায়গায় চোর চোর স্লোগান দেওয়া হয় এরকম।
মানে বুঝতে পারছেন ব্যাপারটা কি? আমার মনে হয় কি, পশ্চিমবঙ্গের মানুষ এখন মুক্ত একটা আকাশে শ্বাস নিচ্ছেন, মুক্ত একটা হাওয়ায় একদম মুক্তভাবে বেঁচে আছেন, আমার যেটা মনে হয়। এবার দেখা যাক কি হয়। আগামীকালকে বোধ হয় এই রবীন্দ্র জয়ন্তীর দিন নতুন বিজেপি সরকার শপথ গ্রহণ নেবে, নতুন বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। আজকে অমিত শাহ এবং বাকি যারা বিজেপির প্রভারী আছেন ওরা সবাই আসবেন এবং এসে ওদের সংসদীয় দলের নেতা নির্বাচিত করবেন, বিধায়ক দলের নেতা নির্বাচন করবেন, তারপর কালকে শপথ গ্রহণ হবে। দেখা যাক কী হয়।